ইরাদের আজকে ছুটির দিন। সপ্তাহে একদিন সে ছুটি কাটায়। ইরাদ আপাতত অবস্থান করছে তার বোনের বাড়িতে। তার মা হঠাৎ একটু অসুস্থ হয়ে পড়েছে। ব্যস্ত থাকায় তার যত্নের সম্পূর্ণ ত্রুটি পরিলক্ষিত। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তিনি সুস্থ হওয়া অবধি এই বাড়িতে থাকবে তারা। ইরাদ এই কয়দিন পূর্ণতাকে আড়াল থেকে পর্যবেক্ষণ করেছে। সে অপরাহকে যখন হসপিটাল থেকে ফিরে তখন পূর্ণতা পড়াতে আসে। পূর্ণতা অবশ্য ইরাদকে দেখেনি। সেদিন যে কাণ্ড ঘটিয়েছে তারপর মুখোমুখি হওয়ার প্রশ্নই ওঠে না। আজকে তাই হলো। প্রতিদিনকার মতো ইরাদ বারান্দায় দাঁড়িয়ে কফি খাচ্ছিল। তখন পূর্ণতা বাসার সদর দরজা দিয়ে বেরিয়ে গেল। তবে আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে আজকে তাকে অন্য দিনের তুলনায় ভীষণ স্থির আর মন্থর দেখাচ্ছে। আর অদ্ভুত ব্যাপার হচ্ছে যে পূর্ণতা রীতিমতো অন্য পথের মোড় দিয়েছে। ইরাদ বেশ কৌতূহল অনুভব করলো। কিছু একটা ভেবে পূর্ণতার পিছু পিছু ছুটল। মেঠো পথ কিছু বসতবাড়ি ঘেঁষে হেঁটে চলেছে। আজকে তার মন ভীষণ খারাপ। তাই কোনো প্রকার হেরফের বাদ দিয়ে ঘড়ির কাঁটায় সময় তখন বিকেল 5টা। যদিও গ্রীষ্মের দিন বিধায় সন্ধ্যা হতে ঢের বাকি, তবুও তার উচিত ছিল এখন বাড়ি ফিরে যাওয়া। কিন্তু পূর্ণতা গেল না, বরঞ্চ নদীর পাড়ে যাচ্ছে কারণ তার মন বেশ খারাপ। বেশ কিছু সময় হাঁটতে হাঁটতে সে নদীর পাড়ে পৌঁছা গেল। নদীর পার তখন চলছে রাজ্যের নীরবতা। সূর্য হেলে পড়েছে পশ্চিম আকাশে। চারপাশটা ঝগড়াটে পাখির কিচিরমিচির শব্দে মুখরিত। পানিতে মিলেমিশে যাচ্ছে লালচে আকাশটা। পূর্ণতা টুপ করে পাশের পেতে রাখা বেঞ্চে বসে পড়ল। প্রতিফলিত রাঙা আলোয় পুরো মুখ রাঙা হয়ে আছে। সে যখন মন খারাপ করে নদীর জলে একমনে তাকিয়েছিল তখন কেউ একজন বলে উঠল, এই যে মিস, এই অসময়ে এখানে? পূর্ণতা একটু ভরকে পেছনে ফিরল। তবে ইরাদকে দেখে তার অবাকের মাত্রা চূড়ান্ত পর্যায়ে পৌঁছালো। ইরাদ যতক্ষণ তার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়েছে। পূর্ণতাকে কিছু বলতে না দেখে ইরাদ নিজে বসে পড়ল। পূর্ণতা চোখ পিটপিট করে সরে তাকে জায়গা করে দিল। ইরাদ মুগ্ধ হয়ে কিছুক্ষণ নদীর পানে তাকিয়ে থাকলো। অতঃপর পূর্ণতাকে প্রশ্ন করলো, আপনি এখানে কি করছেন, তা আবার এই অসময়? এমনিতেই ইচ্ছে করলো, আমি মাঝে মাঝেই আসি এখানটায়, আমার ভীষণ প্রিয় জায়গা। ও তাই, প্রিয়, কিন্তু এই অসময়ে একা মেয়ে মানুষ, মানে এসব উদ্ভট হচ্ছে আসা কোথা থেকে বলুন তো? পূর্ণতা প্রতিউত্তর করল না, বরং চুপ মেরে রইল। ইরাদের কপালে ভাঁজ পড়ল। আর যাই হোক, এই মেয়ে চুপচাপ বসে থাকার মেয়ে না। সে বেশ বুঝতে পারছে পূর্ণতার কিছু একটা হয়েছে। তার চোখে মুখে বিষণ্ণতার ছাপ স্পষ্ট। ইরাদ ফের প্রশ্ন করল, এখানে প্রথম কার সাথে আসা? রাফিদের সাথে। পূর্ণতার বেশ নির্লিপ্ত জবাব। ইরাদের ভ্রু কুঁচকে তাকিয়ে ফের প্রশ্ন করল, আমার বন্ধু রাফিদ? ইরাদ মাথা নাড়ালো। কথা বলার জন্য আর কথা খুঁজে পাচ্ছে না। সর্বদা বাচালের ভূমিকা পালন করতে থাকা মানুষ হুট করে চুপ হয়ে গেলে অপর পাশের জন আর কথা খুঁজে পায় না। ইরাদেরও তাই হচ্ছে। পূর্ণতা হঠাৎ বেশ অস্বস্তিতে পড়ে গেল। এই অদ্ভুত লোকটা কেন এসেছে তা সে কিছুটা আঁচ করতে পেরেছে। তবে কেন জানি চেয়েও বেশি কিছু বলতে পারছে না, বলতে ইচ্ছে করছে না তার। ভীষণ বাজে একটা পরিস্থিতিতে পৌঁছে গেছে, যার দরুন তার ভয়ঙ্কর মন খারাপ। এত বেশি মন খারাপ তার সচরাচর হয় না। সমস্যাটা হচ্ছে এমন যে সামনে পূর্ণতার একটা পরীক্ষা আছে। কলেজের বেতন বাবদ পরীক্ষার ফি, ভালো পরিমাণের টাকা প্রয়োজন। হাতের টাকা তার প্রাইভেট টিচারের বেতনের জন্য কাজে লাগিয়েছে। বাড়ি থেকে 2 মাইল দূরে যে টিউশনিটা করাচ্ছে ইরাদের বোনের বাড়ি, এটা পূর্ণতার বেশ আস্থার খোরাক ছিল। গ্রামের দিকে যাদের পড়ায় তাদের মাসিক বেতন খুব বেশি একটা দেয় না, এমনকি দিতে পারে না। সামর্থ্যের একটা ব্যাপার
পড়ে যায়, কিন্তু সে তুলনায় শহরের বাচ্চাদের শিক্ষকের কদর করা হয়। আর পূর্ণতা যাকে পড়াতো তার বাবা নিজেও একজন শিক্ষক, কাজেই সে উপযুক্ত পারিশ্রমিক আশা করেছিল। তা না হলে যে কি মেয়ে শিক্ষার জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ উচ্চ মাধ্যমিকের সময় এত দূর এভাবে টিউশনি করাবে? কিন্তু সে আশায় গুড়ে বালি। মান্নাতের মা তাকে গুনে গুনে 1,000 টাকা কম দিল, দিয়ে বলল, আসলে মা, টানাটানির সংসার তো। পূর্ণতার খুব বলতে ইচ্ছে করছিল যে, আন্টি, আমারও খুব সুখের সময় নয়, তা না হলে এত দূর পড়াতে আসি, কিন্তু বলা হলো না। বলা উচিত ছিল বোধহয়। সে যাই হোক, পূর্ণতা বোধহয় এখন বাবা মায়ের জন্য শাড়ি আর পাঞ্জাবি কেনার টাকা খরচ করতে হবে। এজন্যই তার ভীষণ কষ্ট হচ্ছে। বাবা মায়ের জন্য কত কষ্ট করে টাকাগুলো জমা করছিল, টিফিন পিরিয়ডে ক্ষুধা পেলেও খায়নি, অথচ এখন নাকি পূর্ণতা বেশ অসহায় লাগছে নিজেকে। বিজ্ঞান বিভাগে পড়ায় খরচপাতি এত বেশি তার জানা ছিল না। তার রাগে দুঃখে এখন পড়ালেখা ছেড়ে দিতে ইচ্ছে করছে, কারণ বারংবার প্রমাণ হয়ে গিয়েছে এসব পড়ালেখা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড়লোকদের জন্য। তাদের মতো মানুষদের এসব বিলাসিতা করতে নেই। শুধু তাই নয়, পূর্ণতা মান্নাতকে পড়াতে এই তো 2 মাস হবে। এই 2 মাসে হবে, এই মাসে সে কি পারবে একজনকে সব শেখাতে? অথচ তার পড়া শুরু করার 2 সপ্তাহের মাথায় মান্নাতের পরীক্ষা ছিল। তাতে সে খারাপ করেছে। তার মা পূর্ণতাকে দোষ দিয়েছে, সে পড়াতে পারে না, ফাঁকিবাজি করে, নানান কথা। সে যাই হোক, এইসব নিয়ে মাথা ঘামাতে এখন একদম ভালো লাগছে না। ভাবা দরকার যে কি করা যায়। পূর্ণতা চট করে সিদ্ধান্ত নিল কি করবে। তখনই ইরাদ তুড়ি বাজিয়ে পূর্ণতাকে ভাবনার জগৎ থেকে বের করলো। পূর্ণতা চোখ পিটপিট করে তাকালো। সে বেমালুম এই লোকের কথা ভুলে গিয়েছিল। ওঠার তাড়া দেখিয়ে বলল, আচ্ছা, আপনি নদী দেখুন, আমি যাচ্ছি। ইরাদ থামিয়ে দিল, বলল, হুম, বসুন, আমি এত দূর এসেছি, ফের একা যেতে পারবো না। পূর্ণতা ঠোঁট টিপে হাসল। কেন, আপনি বুঝি একা ভয় পান? পূর্ণতার কথায় ইরাদ বিরক্ত হয়ে বলল, আপনার কি আমাকে ছোট শিশু মনে হয়? আমি পথ ভুলে যাব? ভুলে যেহেতু যাবেন, আসতে গেলেন কেন? ইরাদ কাট গলায় জবাব দিল। একজনকে প্রায় ভারসাম্যহীনের মতো হাঁটতে দেখে বিরাট কৌতূহল জাগলো, তাই। পূর্ণতা ও আচ্ছা বলে বসলো। বেশ কিছুক্ষণ নীরবতায় কেটে গেল। তবে পূর্ণতার মনে প্রশ্ন জাগলো, এই লোক তাকে নিয়ে এত কৌতূহল কেন? ইরাদ তখন প্রশ্ন করলো, কি অদ্ভুত এই সৌন্দর্য, তাই না? পূর্ণতা অবাক হয়ে প্রশ্ন করলো, আপনি আগে কখন দেখেননি? ইরাদ মাথা নাড়িয়ে জানালো, এমন সাদামাটা ভাবে নয়, টাকা খরচ করে মাসে মাসে ট্যুর বহুত দিয়েছে। পূর্ণতা তপ্ত শ্বাস ফেলে পড়ল। একটা ভাবসম্প্রসারণ ছিল যে, টাকা খরচ করিয়া কত মনোহর দেখিয়াছি, দেখেছি বিদেশ ঘুরিয়া, দেখেছি সিন্দুর, দেখি নাই ঘরের পাশে 2 পা ফেলিয়া ঘাসের উপর একটি শিশির বিন্দু। আপনি কি এটা পড়েননি? পড়লে তো এহেন ভুল করার কথা না। ইরাদ ভুরু কুঁচকে বলল, কি বোঝাতে চাচ্ছেন? আমি ঠিকঠাক পড়িনি? পূর্ণতা কিছু বলল না। ইরাদ একটু অবাক হয়ে হলো বটে, তবে পূর্ণতা হুট করে বলল, চলুন, আপনাকে আজ ট্রিট দেই। এখন আবার বলবেন না আমি ধনীর দুলাল, টাকা পয়সা খরচ করে রেস্টুরেন্টে খাই, ছোটখাটো ট্রিট নয়। বলেই ভেঙচি কাটল। ইরাদ দীর্ঘশ্বাস ফেলে বলল, খোঁচা দিচ্ছেন? পূর্ণতা এবারও জবাব দিল না। ইরাদ বুঝতে পারছে যে পূর্ণতা আজ গা বাঁচিয়ে ঝগড়া কেন করছে না। এই জন্য ফের প্রশ্ন করল, আপনাকে কি উপলক্ষে ট্রিট দেবেন? পূর্ণতা ব্যাগ থেকে 50 টাকার নোট বের করে বলল, আজ আমি স্যালারি পেয়েছি। ট্রিট কি জন্য দেব তার ইতিহাস বেশ বড়, তবে মাত্র 20 টাকার ঝালমুড়ি খাওয়াবো শুধু। তারপর হাত উঁচিয়ে বলল, ওই যে
খানিক দূরে একজন ঝালমুড়িওয়ালা আছে দেখছেন, ওনার কাছে থেকে 20 টাকা করে আলাদা আলাদা দুজনের ঝালমুড়ি আনবেন আর 10 টাকা ফেরত দেবেন। ইরাদ বুঝল হিসেব পাক্কা, তার বোধহয় কখনো এমন কড়াই গন্ডায় হিসেব রাখা হয়নি, তাই বলল, আর 10 টাকা আমি রেখে দেব? মোটেও না, আমায় টাকা আমাকে দেবেন। বেশ কিপটে বোঝা যাচ্ছে। পূর্ণতা চোখ ছোট ছোট করে তাকালো। ইরাদ হেসে চলে গেল। দু হাতে ঝালমুড়ি নিয়ে ফেরার সময় ইরাদ নিজেকে প্রেমিক পুরুষ মনে হতে লাগলো। পূর্ণতার কাছে এসে বসতেই পূর্ণতা তার ঝালমুড়ি নিয়ে খেতে শুরু করলো। ইরাদকে বসে থাকতে দেখে জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে তাকালো সে। ইরাদ আমতা আমতা করে বলল, আসলে আনহেলদি। ঢং করবে না তো ডাক্তার সাহেব, মাঝে মধ্যে খাওয়া লাগে। এত আদর্শ হলে কপালে বউ জুটবে না। ইরাদ খাওয়া শুরু করলো। চিবোতে চিবোতে বলল, বউয়ের সাথে ঝালমুড়ির কি সম্পর্ক? কারণ বেশিরভাগ মেয়েরাই ফাস্টফুড পছন্দ করে, যেমন ঝালমুড়ি, ফুচকা, আইসক্রিম ইত্যাদি ইত্যাদি। পূর্ণতার কথার ফাঁকে মরিচের ছোট টুকরো ইরাদের গায়ে ছুঁড়ে মারছে। বোকা বনে গেল। অনর্গল বলতে থাকলো, এই সরি, আমি না স্বভাববশত করে ফেলেছি। ভুলে গিয়েছিলাম আমার পাশে রাফিদ কিংবা নিশি নয়, ডাক্তার সাহেব বসে আছে। ইরাদ মাথা নাড়িয়ে বোঝালো, সমস্যা নেই। বেশ কিছু সময় ধরে মনের মধ্যে আকুপাকু করা প্রশ্নটা করেই বসল। একা একা বসে কি ভাবছিলেন? ভাবছিলাম বিয়ে করে ফেলবো। ইরাদ চোখ উল্টে বলল, আপনি বাচ্চা একটা মেয়ে। পূর্ণতা হাসতে হাসতে বলল, আপনি বিশ্বাস করবেন না, আমার চেয়ে বাচ্চা মেয়েদেরও বাচ্চা আছে। ইরাদ বেশ কিছুক্ষণ পর বলল, আপনার মতো ঝগড়াটে মেয়েকে কে বিয়ে করবে শুনি? পূর্ণতা তার দিকে এক পলক তাকিয়ে উঠে হাঁটা দিল। কিছু দূর গিয়ে ফের এসে বলল, আমি ঝগড়াটে আমার ব্যাপার, আমার সাথে আর কথা বলতে আসবেন না কখনো। ইরাদ ভেংচি কেটে বলল, বয়েই গেল কথা বলতে। পূর্ণতাও মুখ ঝামটি মেরে প্রস্থান করলো। হাঁটতে হাঁটতে বেশ কিছুক্ষণ পর নিজের পেছনে কারো অস্তিত্ব অনুভব করে পিছনে ফিরতেই ইরাদকে দেখল। সে দুহাত পকেটে গুজে হেসে হেসে দিব্যি তার পেছনে পেছনে আসছে। পূর্ণতা বেঞ্চি কেটে হাঁটা দিল। এক পর্যায়ে সে মূল সড়কের কাছে পৌঁছে ফিরল। তার সাথে সাথে ইরাদকে থামতে দেখা গেল। আপনি আমাকে ফলো করছেন কেন? পূর্ণতার প্রশ্নে ইরাদের মাঝখানে পরিবর্তন দেখা গেল না। সে হাত দিয়ে একটা অটো থামিয়ে পূর্ণতাকে ওঠার জন্য ইশারা করলো। পূর্ণতা তেরামো করে দাঁড়িয়ে রইল, এক চুল পরিমাণ নড়ল না। ইরাদ তার মুখোমুখি দাঁড়িয়ে বলল, মিস ফড়িং, নদীর পাড়ে আমাকে রেখে এলেন। আমি পথ না চিনলেও পৌঁছাতে পারতাম। আমি ছেলে, এখানে বৈষম্য করছি না, তবুও বর্তমান সমাজ এমন পরিস্থিতি ভালো নয়। আপনি প্রতিদিন এখান থেকে বাড়ি ফেরেন, কিন্তু আজকে তার চেয়েও বেশি দেরি হয়ে গিয়েছে। আপনার এ সময় একা একা ফেরাটা খুব সহজ নয়, তাই আপনাকে পরিচিত একটা অটোতে তুলে দিতে চাইছিলাম। ইরাদের কথা শেষে হেসে ফেলল, অতঃপর উল্টো ঘুরে হাঁটা দিল। পূর্ণতা চেঁচিয়ে প্রশ্ন করল, আপনি একজন স্বনামধন্য ডাক্তার হয়ে আমার মতো সাধারণ একটা মেয়েকে নিয়ে কৌতূহল বোধ করছেন কেন? ইরাদ পেছনে ফিরল, স্থির দাঁড়িয়ে বুকে দুহাত ভাঁজ করে বলল, কারণ আপনি আমার দেখা অন্যতম মিস ফড়িং, লাইক লালচে ডানা যুক্ত তিরিং বিরিং ফড়িং। চলবে। পূর্ণতা মন খারাপের রেশটা ছিল বেশ কিছুক্ষণ ধরে। তার সাথে সাথে প্রীতিও বেশ মন খারাপ করেছিল। দুপুরবেলা পূর্ণতা ধীরে ধীরে সুস্থে নিজের খাওয়া দাওয়া ও অনন্যার কাজকর্ম শেষ করলো। প্রীতির বোনের মন খারাপ দেখে খুব একটা শান্তিতে থাকতে পারল না। কিছুক্ষণ নিজের মতো করে বকাঝকা করে গেল। বকাঝকা শেষ করতে বোনকে শাসিয়ে বলল, আর ওই বাড়িতে পড়াতে না যায়। পূর্ণতা অবশ্য তেমন কিছু বলেনি, যা হওয়ার হয়ে গিয়েছে, নতুন করে আর কি বা বলবে। বেশ কিছু সময় পর প্রীতি বোনের মন ভালো করার জন্য
একটা শুভ সংবাদ খুঁজে বের করলো। এক এক মুহূর্ত দেরি না করে বোনের কাছে এসে বলল, জানিস আপু কি হয়েছে? না, জানি না। পূর্ণতার এহেন কথায় প্রীতি একটু বিরক্ত হলো। প্রীতিকে চুপসে থাকতে দেখে পূর্ণতা মুখ তুলে তাকালো, বিরস মুখে প্রশ্ন করলো, কি হলো, বলছিস না কেন? আমাদের গাছে অনেকগুলো টমেটো ধরেছে। পূর্ণতা কিছুক্ষণ চোখ পিটপিট করে চট করে উঠে বলল, এ তো খুশির সংবাদ, তুই এমন মনমরা হয়ে বলছিস কেন? এবার প্রীতি দ্বিগুণ রাগ দেখিয়ে বলল, আমি তোকে বলেছি, তুই শুনিসনি? পূর্ণতা অবশ্য প্রীতির কথায় মাথা ঘামালো না। সে এক ছুটে ছাদে গাছ দেখতে চলে গেল। বেশ কয়েকদিন হলো তার গাছগুলো দেখাশোনা করা হয়নি। তার দু বোন মিলে বিভিন্ন ফল মূলের গাছ লাগিয়েছে। গাছ নিয়ে দু বোনের ব্যস্ত হয়ে পড়ল। কাজের এক ফাঁকে পাশের চালতা গাছের দিকে দুজনের মাথায় চালতা খাওয়ার ফন্দি এলো। যদিও গাছটা তাদের না, পাশের ঘরের এক দাদির। পূর্ণতা প্রথমে নাকচ করলেও অন্যের জিনিস না বলে খাওয়া ঠিক না, এ কথায় সে বেশ কিছুক্ষণ অটল ছিল। পরবর্তীতে প্রীতি যুক্তি দেখালো, উনি আমাদের প্রতিবেশী, তাছাড়া ওনার গাছটা আমাদের জায়গাতেই, সে হিসাবে আমরা এখানে প্রাপ্য আছি, তাই খাওয়া যেতেই পারে। প্রীতির কথায় পূর্ণতা বেশি মনোপুত হলো না। সর্বশেষ প্রীতি বলল, আচ্ছা আমরা খেয়ে নেই, খাওয়া হলে দাদুর কাছে বলে দাবি ছাড়িয়ে নেব। পূর্ণতাও টক ঝালের প্রতি বেজায় ঝোঁক, ফলপ্রসূ সে রাজি হয়ে গেল। এখন সিদ্ধান্ত খাওয়া শেষে দাদির কাছে এর দাবি ছাড়িয়ে নেওয়া। অনেকদিন পর এমন একটা সুযোগ পাওয়াতে পূর্ণতা মনে হলো ব্যাপারটা আরেকটু জম্পেশ করা প্রয়োজন। কিছুক্ষণের মধ্যে বাড়ির অন্য চাচাতো জ্যাঠাতো বোনদের নিমন্ত্রণ জানানো হলো। সাথে ডুমুর সমেত আরও কিছু জোগাড় করা হলো ভর্তা তৈরি করার জন্য। এই সময় কতটা লোভনীয় তা কেবল গ্রামের অঞ্চলের মেয়েরাই জানে। তাদের টক ঝালের আড্ডা চলে দীর্ঘ সময় ধরে। আলোচনা করা বিভিন্ন সময় ঘটনা নিয়ে। এর মধ্যে পূর্ণতার কথাগুলো সবাইকে মনোযোগ দিয়ে শুনতে দেখা গেল। এরা সবাই পূর্ণতা আপুকে এক কথায় পীর মানে। বাড়ির ছোটগুলো পূর্ণতার একচ্ছত্র ভক্ত। এর কারণও রয়েছে বেশ কিছু। পূর্ণতা তাদের জন্য একজন সঠিক পরামর্শদাতা। তাছাড়া কিশোরে এই সময় মস্তিষ্ক যে পরিবর্তন, জীবনের হুট করে চলে আসা জটিলতা, এসব নিয়ে চাইলেই বড় বোনের হিসেবে পূর্ণতার সাথে তারা খোলামেলা ভাবে কথা বলতে পারে। বলে রাখা ভালো যে পাড়ায় গায়ে মেয়েদের সাথে মেয়েদের মানসিক সম্পর্ক ততটা মজবুত নয়, বরঞ্চ যোজন যোজন দূরত্ব এই লক্ষণীয়। টক ভর্তা খাওয়ার সময় পূর্ণতা মুখে ঝাল অনুভব করলো। জিহ্বা ঘাটা ইদানিং নিয়মিত থাকছে। এ নিয়ে পূর্ণতার নিয়মিত ঝাল খাবার দাবার খেয়ে মানিয়ে নিয়েছে। এখন আর তেমন লাগে না, তবে কিছুটা হলেও ঝাল অনুভব হয়। তবে বাবা মাকে এইসব মুখ ফুটে বলতে ইচ্ছে করে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে বাবার জন্য তার বেশ কষ্ট হয়। তার উপর তার বাবা মা দুজনেই সবসময় অসুস্থ থাকে। তাদের ওষুধ বাবদ খরচও তার প্রতি মাসে বলা চলে মোটা অঙ্কের। এর মাঝে নিজের অসুস্থতার কথা বলে আর নতুন ঝামেলা বাড়াতে ইচ্ছে করে না তার। তাছাড়া ডাক্তারের কাছে যাবে বললেই তো আর যাওয়া হয়ে ওঠে না। একজন ভালো ডাক্তারের ভিজিট ফি 1000-এর কাছাকাছি। অতঃপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, তার উপর ভিত্তি করে ওষুধ, কিছু সময় কোর্স মেনে ওষুধ খাওয়া, এ কথায় ভালো মানের খরচ। কথায় কথায় খরচের মর্ম নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই বোঝে। পূর্ণতা এসব পাত্তা দিল না। কিছু প্ল্যানিং করার ইচ্ছে সামনে শবে বরাতে। এই দিনটা মুসলিমদের একটি অন্যতম উৎসব। এই দিনে কিছু করার চিন্তাভাবনা করার ইচ্ছে।
ইরাদ সোফায় বসে তার কোলে বসে কাঁদছে ঈশা। মায়ের মার খেয়ে বেচারি নাজেহাল দশা। সে তার বান্ধবীর টিচারের কাছে পড়বে, এটি মূল আবদার। আবদারের সমস্যা নেই, হোম টিউটর মেয়ে হলে মায়েরা একটু নিশ্চিত থাকতে পারে। কিন্তু বড় সমস্যা হচ্ছে এখন সে টিচারকে খুঁজে বের করা। ঈশার বান্ধবী মান্নাতকে যে পড়িয়েছে এখন আর তাকে পড়ায় না। হুট করে পড়ানো ছেড়ে দেওয়ায় টিচারের অগ্রিম ঠিকানাও রাখা হয়নি। যদিও ঈশা মাসের মধ্যখানেই এই প্রস্তাব রেখেছে। সে যাই হোক, মান্নাতের আম্মুর কাছে চেয়ে খুব একটা লাভ হয়নি। মহিলা প্রতিবারেই ঠিকানা দেওয়ার বদলে এত এত কথা কাহিনী শুনিয়ে দিয়েছে। এতে এতে যার পর নয় বিরক্ত হয়ে শেষ ইরাদের বোন মায়ের গায়ে হাত তুলছে, তাই সে এখানে বসে বসে কাঁদছে। মজার ব্যাপার হচ্ছে এই কদিন ইরাদ পূর্ণতার টিকিটিও দেখেনি, তাই আর তাদের টিচার খুঁজে পাওয়া হয়নি। অবস্থা এই দাঁড়িয়েছে যে সে এতটাই জনপ্রিয়, তাই ঠিকানাবিহীন খুঁজে বের করতেই হবে। অথচ সেই জনপ্রিয় নয়। ঈশাকে নিয়ে বাড়ি রওনা দেওয়ার সিদ্ধান্ত নিল ইরাদ। কেননা মায়ের মার খেয়ে মেয়ে অনশনে বসেছে, এই বাড়িতে থাকবে না। ওইদিকে প্রিয় ভাগ্নির অনশনে প্রাণ ওষ্ঠাগত ইরাদের। পূর্ণতার বাড়ি মোবাইল নাম্বার অবশেষে পাওয়া গেছে। ফোন দেওয়ার জন্য ইরাদ ঘণ্টাখানেক ধরে প্রস্তুতি নিচ্ছে। যদিও এখন তার মনে হচ্ছে ইরাকে দিয়ে ফোন করালেও হতো। ইরাদের যত সব দ্বিধার কারণ রয়েছে বেশ কিছু। পূর্ণতা এই নামটা যে তাকে কি পরিমাণ টানছে তা শুধু সে নিজেই ভালো জানে। এর প্রধান কারণ হচ্ছে এই মেয়ের ডায়েরি। এর প্রতিটি লেখা ইরাদের মস্তিষ্ক অবধি আলোড়ন সৃষ্টি করেছে। মানুষের দুঃখ দুর্দশাগুলো এতদিন লেখকের বইয়ে পড়তো, তা ইরাদের কাছে আদৌ সত্যি মনে হতো। তবে পূর্ণতার লেখাগুলো পড়ে মনে হচ্ছে এই তো তার কাছ থেকে দেখেছে। কেননা যে লিখেছে সে তার পরিচিত, তাই লেখাগুলো সত্যি মনে হয়। মেয়েটার লেখার হাত ভালো। সে জীবনের প্রতি ঘটনা বিবৃতি দিয়ে পরিপক্ক হাতে। আশেপাশের মানুষের দুর্ভোগগুলো তাতে স্থান পেয়েছে। তাছাড়া পূর্ণতা সকল প্রকার না পাওয়া হোঁচট খাওয়াও লিখেছে সে। ইরাদ এতদিনে বুঝতে পেরেছে এই মেয়েকে কেন এত সংগ্রাম করতে হয়। সেদিন ডায়েরিটা নিয়ে এসে ভালোই করেছে সে ভেবে ইরাদ স্বস্তির নিঃশ্বাস ফেললে। তা না হলে জানতেও পারত না মানুষের জীবনে এত ক্ষুদ্র ক্ষুদ্র অপ্রাপ্তি থাকে। পূর্ণতা তার ছোটবেলা থেকে একটা ঘটনার বিবৃতি করেছে। কাহিনীটা এমন যে পূর্ণতা তার প্রবাসী চাচার কাছে একটা পুতুল চেয়েছিল। বারবি ডল তখন এই অঞ্চলে নতুন এসেছে। সে যাই হোক, তার চাচাও রীতিমতো পুতুল এনেছে। একটা নয়, বেশ কয়েকটি পুতুল সবার মাঝে বন্টন করে দেওয়া হয়েছে, শুধু পূর্ণতাকে বাদে। তার বাবা অল্প রোজগারের কাছে তার এত বড় ইচ্ছেটা অনর্থক। ভাগ বন্টনের শেষে দাদি এমনই বলেছিল। চাচাও বলেছিল, সমস্যা নেই, ওরা নিয়েছে, তুমি ওদের কাছ থেকে নিয়ে খেলবে। তোমার আবার এক্সট্রা কি প্রয়োজন? সময়কাল উল্লেখ, তখন পূর্ণতা 4র্থ শ্রেণীতে পড়তো। এতটুকু মেয়ের এরপর থেকে কখনো আর কারো কাছে কিছু চায়নি। ইরাদ ভালোই আন্দাজ করতে পেরেছে তার ফেলে আসা পথগুলো কতটা স্বার্থ অন্বেষী। ইরাদ ফোন করার চিন্তা বাদ দিয়ে 7-5 ভাবতে লাগলো। তখন ঈশা এসে ফের তুলকালাম কাণ্ড শুরু করলো। কেন এখনো ফোন দেওয়া হয়নি? অবশেষে বিরক্তি নিয়ে ইরাদ নাম্বার ডায়াল করলো। 1বার 2বার 3বারের সময়টাতে ফোন রিসিভ করা হয়েছে। ফোন রিসিভ করেছে পূর্ণতা। তবে শবে বরাত উপলক্ষে একটা মিষ্টি জাতীয় খাবার তৈরি করা হয়। সব জায়গায় হয় না, পূর্ণতা জানে না, তবে তার মা রান্না করে। এর নাম চালের সেমাই। আটা দিয়ে রুটি
ঘামিয়ে তৈরি করা হয়। তার থেকে রুটি বেলিয়ে পিঁড়িতে ওপর রেখে ছোট ছোট করে দানার দানা সেমাই আকৃতির পিঠা বানানো হয়। অল্প কিছু সময় পিঠাগুলো রোদে শুকিয়ে অতঃপর রান্না করা হয়। ঘন ঘন দুধের সাথে নারকেল, কিশমিশ, রান্না শেষে তেজপাতা আর পূর্ণতা দেয়। সবটা সম্পূর্ণ হয়ে এলে ঘ্রাণ পাওয়া যায়, তা পূর্ণতার চোখ বন্ধ করে অনুভব করে। মনে হয় এ তো বুঝি পেট ভরে গিয়েছে। পূর্ণতা এবং তার বাবা সাদমান সাহেব বেজায় ভোজন রসিক, আর তার মা সাহেদা বেগম দারুণ রাঁধুনি। পিঠাপুলির ক্ষেত্রে তার জুড়িমেলা ভার। গ্রামের মেয়েদের আকদের সময় রান্না বান্নার দায়িত্ব সাহেদা বেগমের পালন করতে হয়। বরের বাড়ির নায়র নেওয়ার সময় পিঠা বানানো এত ওনার পরামর্শ নিতে, চরম শত্রু তার ঘরে মোড়াতে হয়। এত কিছুর পরেও তার তেমন আহামরি নেই। প্রতিবেশী শাশুড়িদের কাছে সে একজন আদর্শ বউ। পড়শি, দেবর, ননদিরা প্রথম তার কদর করে। সাহেদা ভাবি তাদের জন্য অত্যন্ত সম্মানিত ব্যক্তি। এর একটা কারণ আছে যে ও বটে, এদের বউদের মধ্যে সর্বপ্রথম শিক্ষিত বউ তিনি। তাই বিভিন্ন মজলিসে তার অবস্থান লক্ষণীয়। তার বিভিন্ন অবস্থানের জন্য নিজের জায়েরা তাকে ভালোই হিংসা করে। সে যাই হোক, পূর্ণতা কল রিসিভ করলো। অনবরত হ্যালো হ্যালো করে যাচ্ছে। ওইদিকে ইরাত একদম চুপ। কি বলবে খুঁজে পাচ্ছিল না। পূর্ণতা রেগেমেগে ফোন কেটে দেওয়ার আগেই সে জড়তা কাটিয়ে বলে উঠল, কি করছেন? পূর্ণতা কপালে ভাঁজ পড়ল। অপরিচিত লোক ফোন দিয়ে জানতে চাইছে কি করছে। সে শান্ত স্বরে বলল, এটুকু জানতে ফোন দিয়েছেন? ইরাত ইতস্তত বোধ করল। পূর্ণতা ফের বলল, আমি চালের সেমাই বানাচ্ছি। ইরাত ধারণা করে বসেছে পূর্ণতা তাকে চিনতে পেরেছে, অথচ পূর্ণতা তা পারেনি। ইরাত গলার স্বর তার এত পরিচিত নয় যে সে ফোনে কলে চট করে চিনে ফেলতে পারবে। তাই সে প্রশ্ন করলো, আপনি কাকে ফোন দিয়েছেন, নাকি শুধু কি করছি জানার জন্য ফোন দিয়েছেন? যার ফোনে তাকেই ফোন দিয়েছি। ইরাত স্বাভাবিক জবাব দিলেও জটিলতা বাড়ল। বেচারা চাইলেও সংক্ষেপে ঝামেলা সারতে পূর্ণতা জানালো, মা তো নেই, পরে কল করুন। ইরাতের কপাল চাপড়ালো। তার মানে পূর্ণতা ফোন ব্যবহার করে না। সে ভনিতা না করে গলা খাকারি দিয়ে নিজের পরিচয় পর্ব শেষ করলো। এরপর পূর্ণতাকে এক বিন্দু সময় না দিয়ে তার কল করার কারণ জানালো, সাথে জানতে চাইলো পূর্ণতার মতামত। ঘটনার আকস্মিকতায় পূর্ণতা কিছুটা ভড়কে গেল। সে আদো আদো জবাব দিল, মায়ের সাথে কথা বলে দেখুন। মায়ের সাথে কথা বলা হয়ে গেল ইমাদের। অতীব ভদ্রতা এবং সম্পূর্ণ আনুষঙ্গিক ব্যাপার বলার পর শাহেদা বেগমকে প্রায় রাজি করে তবে ইমাদ ফোন রাখলো। তবে তার কথা বলতে বেশ বেগ পেতে হয়েছে, আর এখন মনে হচ্ছে আরও বেগ পেতে হবে। ডাক্তার সাহেব ট্যাগ সব জায়গায় খাটবে না। তাছাড়া পূর্ণতার বাবা মায়ের বাধ্যগত মেয়ে, আর তার মা কতটা মার্জিত ইমাদ কথার মাঝেই বুঝতে পেরেছে। ইমাদের চিন্তা ক্রমশ বাড়তে লাগলো। সে কিভাবে তার উদ্দেশ্য পৌঁছাবে তার কোনো দৃঢ় পরিকল্পনা বের করা মুশকিল হয়ে পড়ছে। বিরক্ত নিয়েই ইমাদ বিড়বিড় করে বলল, এই মেয়ে এত ভালো হতে গেল কেন? আজব।